দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনসুর আল মতিন। আপনারা জানেন, হামে এখন পর্যন্ত 118 শিশুর মৃত্যু হয়েছে বা হামের মতো উপসর্গ নিয়ে। এই অবস্থায় আসলে কি করণীয় রয়েছে, কেন এই অবস্থায় আমরা আসলাম, সেখান থেকে আজকে আলোচনা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আছেন ডক্টর লেলিন চৌধুরী, তিনি প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ। এবং আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে আসতে চাই। এই পরিস্থিতিতে আসলে আমরা আসলাম কিভাবে? এটার কয়েকটি কারণ একসঙ্গে হয়ে গেছে। সেটি হলো বিশেষত যে একটা চলমান প্রক্রিয়া ছিল, আমাদের সেক্টর প্রোগ্রাম বলি আমরাকে, হেলথ অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। সেই এইচএনপিএসপিতে যেভাবে স্ট্রাকচার করা ছিল, টিকার সরবরাহ এবং বিতরণ এবং সব কিছু যেভাবে স্ট্রাকচার করা ছিল, ব্যাপারটা হলো যে এই এইচপিএনএসপি বা সেক্টর প্রোগ্রাম থেকে রেগুলারাইজ করা এবং ইনস্টিটিউশনালাইজ করার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই, বেশ কিছু বছর ধরে আলাপ ছিল। এবং এটা সত্যি যে সেখানে অনেক ডুপ্লিকেশন এবং ডুয়ালিটি তৈরি হয়েছিল এবং বেশ কিছু অনিয়মের উৎস হিসেবে তৈরি হয়েছিল। কাজেই সাজেশনটা ওয়েল থট ছিল এবং স্বাস্থ্য সেক্টর রিফর্ম কমিশন থেকেও আমরা কিন্তু বলেছিলাম যে এটা আসলে এক ধরনের ইনস্টিটিউশনালাইজ করতে হবে, প্রাতিষ্ঠানিক করতে হবে। কারণ যেটা অরিজিনালি যখন এইচপিএনএসপি প্ল্যান করা হয় তখনও কিন্তু এই ধারণাটাই ছিল যে এটা একটা সাময়িক একটা ইন্টারভেনশন, যেটা শক্তিশালী করা হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। তো টিকা প্রদানের এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাগুলো একটা অপারেশনাল প্ল্যানের মাধ্যমে এক ধরনের প্রতিষ্ঠিত ছিল। কিন্তু পরে এই যখন হঠাৎ করে আমি বলবো কিছু একটা অ্যাব্রাপ্টলি এক্সিট প্ল্যানটা সুন্দরভাবে একটা এক্সিট প্ল্যান করে একটা অন্তত বছর দুয়েকের আমার ধারণায় করে যেভাবে এক্সিট করার কথা ছিল তা না করে একটা অ্যাব্রাপ্ট এক্সিট প্ল্যানের মাধ্যমে করাতে আপনার একদিকে সরবরাহ শুধু টিকার না, কিন্তু আপনি এই সমস্যাটা কিন্তু টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ফ্যামিলি প্ল্যানিং বহু ক্ষেত্রে হবে। এটা একটা কারণ, যে কারণে আপনার যে ধরনের, কারণ এখানে হার্ড ইমিউনিটি হতে যে পরিমাণ লাগে 95% কাভারেজ লাগে, এটা কোভিডের চাইতে কিন্তু অনেক বেশি, 70% কোভিডে হয়ে যেত, কিন্তু এখানে তা না। কিন্তু তাহলে সেই জায়গা থেকে আমরা যদি 5%ও কমে যায়, 10%ও কমে যায়, তাহলে কিন্তু ভালনারেবল হয়ে গেল। এর সঙ্গে আরও একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হলো যে নিউট্রিশন প্রোগ্রামটা আমরা যত রকম নিউট্রিশন প্রোগ্রামের, বিশেষ করে ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম এনএনপি ছিল এক সময়, সেখানের মাধ্যমে আমাদের যে অর্জনগুলো ছিল এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে মানুষের যে ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমাদের যে ধরনের প্রোটেকশন মেকানিজমগুলো ছিল, সেগুলো থেকে সরে গিয়ে আপনারা এখন যদি দেখেন স্টান্টিং, প্রায় 25% শিশু যদি স্টান্টেড হয়, আমাদের যদি 22% হ্যাঁ বা এই ধরনের শতাংশ যদি এই যে আন্ডার নিউট্রিশনের ভোগে কিংবা এমনকি 10% সিভিয়ার হয়ে যায়, তাহলে যে ঘটনাটা হয় যে আসলে আন্ডার নিউট্রিশনের সঙ্গে কিন্তু এই ধরনের ইনফেকশন একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। প্রথমত মেজলস নিজে আন্ডার নিউট্রিশন তৈরি করে, অপুষ্টি তৈরি করে, আবার অপুষ্টির থেকে কিন্তু এই ধরনের ভালনারেবিলিটি তৈরি হয়ে যায়, কারণ তার ইমিউনিটি থাকে না। তাহলে দেখুন একই সঙ্গে এই বিষয়গুলো কিন্তু যুক্ত হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা বিশেষ করে মৃত্যু হারটা আমাদের সংক্রমণের হারের চাইতে আমাদের উদ্বেগজনক হয়ে গেছে যে চিকিৎসার ব্যবস্থাপনা এবং তার সঙ্গে মৃত্যু হার। তাহলে এই মৃত্যুটা কেন হচ্ছে? মৃত্যুটা ওই যে বললাম সিভিয়ারিটিটা অনেক বেড়ে গেছে বিশেষ কারণে, আর হচ্ছে যে আমাদের এবং কারণ নিউমোনিয়া, হ্যাঁ, এবং আসলে তো যখন এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ বাইরের যে কোনো আবরণের টিস্যু তো মধ্যেও রয়েছে, লাংসের মধ্যে আবরণের টিস্যু রয়েছে, সেই টিস্যুগুলো তো এফেক্টেড হচ্ছে। বাইরে যে শুধু ফুসকুড়ি হচ্ছে তা না, ভেতরেও তো হচ্ছে। সেই জায়গাগুলো থেকে তো নিউমোনিয়া, ডায়রিয়া ইত্যাদি যেখানে যেখানে আবরণ রয়েছে সেখানে সেখানে বৃদ্ধি পাচ্ছে। এখন সেই ক্ষেত্রে যদি ম্যানেজমেন্টটা সঠিকভাবে সঠিক সময়ে না হয় এবং আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে যে সেগুলো যদি ফাংশনাল না থাকে, সেই বিষয়গুলো কিন্তু ঘটে গেছে আমাদের এই সাম্প্রতিক সময়গুলোতে। তো এটা আমরা মনে হয় যে আমাদের একটা ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে, আর একটা সার্বিকভাবে অপুষ্টির সাথে একটা বড় সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং অপুষ্টির সংখ্যা আমাদের কিন্তু ওই একই কারণে যে আমাদের খুব যে চমৎকার স্কুল প্রোগ্রাম কর্মসূচির কথা ভাবেন, আমি অবশ্য যদিও আরেকটু বয়সের কথা, এই সময় এসে কি অপুষ্টি অনেক বেড়েছে সেরকম অপুষ্টি? হ্যাঁ, ইদানিং আমরা যেটা ভেবেছিলাম যে স্টান্টিং এবং অন্যান্য যে সমস্যাগুলো অপুষ্টির,
সেইটা আগের থেকে কিছুটা এটা কি কোনো বৃদ্ধির সমীক্ষা দিকে। আছে এটা নিয়ে এই সময়? হ্যাঁ, সমীক্ষা তো যেটা 25%-এর কথা যেটা বলা হচ্ছে, এত তো থাকার কথা না আমাদের। এটা তো WHO এর তথ্য আছে যে আমাদের স্টান্টের পরিমাণ কীরকম এখন, এই ধরনের তথ্য তো WHO ধরেছে। তো আমাদের এগুলো তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এটা এটা তো আসলে হাসপাতালে যখন যাচ্ছে কোনো আক্রান্ত শিশু, তাদের যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেখানে কি কোনো ঘাটতি দেখেন আপনি? হ্যাঁ, মানে ব্যাপারটা হলো কি যে যখন হাসপাতালে যদি যে বিছানার সংখ্যা কিংবা চিকিৎসার কর্মীর সংখ্যা, এই সংখ্যাগুলোর তো অ্যাজ এ হোল সমস্ত রকম ঘাটতি রয়েছে আমাদের। যে আপনার এখানেও বহুবার আলোচনা হয়েছে, কোভিডের সময়ও কিন্তু আমরা এই আলোচনা বহুবার করেছি যে একটা সিস্টেম অ্যাপ্রোচে আমাদের যে জনসংখ্যার ঘাটতি, স্বাস্থ্যসেবিকার সেবার স্বাস্থ্যসেবকের ঘাটতি, এই ঘাটতিগুলো তো পূরণ হয়নি। এখন ইদানিং বেশ কিছু ডাক্তারের প্রমোশন হয়েছে, নিয়োগ হয়েছে এই সাম্প্রতিক যে অন্তর্বর্তীকালীন সরকারে, কিন্তু আমরা যদি যে সেবকের সংখ্যা যেগুলো বলি সেগুলো তো হয়নি। কাজে একটা শিশুকে যে সময় মতো যে নিউট্রিশন দিতে হবে বা সময় মতো যে চিকিৎসা করতে হবে, এই ব্যাপারগুলোতে কিছুটা ঘাটতি তো রয়েছে। কিন্তু মূলত মৃত্যুর ব্যাপারটা হয়ে গেছে যে যখন সিভিয়ারিটি নিয়ে আসতেছে, যে সিভিয়ারিটি ট্রিটমেন্টের জন্য যে পরিস্থিতি থাকা দরকার। আপনি ধরুন এখন আমাদের ন্যাশনাল যেটা শিশু হাসপাতাল, সেখানে মাত্র 16টা আইসিইউ বেড রয়েছে, তাই না? সেটা এই এই শিশুদের পরিচর্যার জন্য। এখানে তো মানে আইসোলেশন বেডের সংখ্যা যা রয়েছে, তা অন্যান্য যেসব পেরিফেরাল হাসপাতাল সেগুলোতে চিন্তা করুন, সেগুলো তো সেই ধরনের সংখ্যার ধারে কাছেও নেই। তো এখন এটাতে এই যে সনাতন চিকিৎসায় যে আইসোলেশন, যেভাবে চিকিৎসা করতে হবে এবং যে পরিচর্যা করতে হবে, এখন সেই জায়গাগুলোতে তো ক্রস ইনফেকশনের পরিমাণ অনেক বেশি। এখানে অনেক শিশু কিন্তু হাসপাতালে হয়তো অন্যান্য উপসর্গ, মানে এই যে সবার কিন্তু আসলে মিজলস সন্দেহ করলে সবার কিন্তু মিজলস নেই, কিন্তু এসেও কিন্তু আবার ক্রস ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, মানে হাসপাতালে এসেও কিন্তু ক্রস ইনফেকশন, কারণ সেই ব্যবস্থাটা নেই এখানে। ডক্টর চৌধুরী, আপনার কাছে পর্যায়ে আসতে চাই, এই সময়ে এসে জরুরি ভিত্তিতে আবার করে টিকা দেওয়া শুরু করলো সরকার, সেটা আসলে এই যে এই মুহূর্তে মহামারীর মধ্যে আমরা রয়েছে সেটা ঠেকাতে কাজে আসবে কিনা, এবং করোনা মহামারীর সময় যে ধরনের অতিরিক্ত হাসপাতাল তৈরি করা বা হাসপাতালগুলোতে বিশেষ বিশেষ সেবার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এই সময় সেই ধরনের কিছু করণীয় আছে? ধন্যবাদ। আমি প্রথম জায়গাটাকে বলছি, এই পর্যন্ত যত শিশু হামাক্রান্ত হয়েছে তাদের দিকে যদি আমরা পরিসংখ্যানগত দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই, দেখব এর মধ্যে ৭৭% শিশু যারা কোনো টিকা নেয়নি। ৭৭% আক্রান্ত শিশু টিকা পায়নি। ১২% শিশু ১ ডোজ টিকা পেয়েছে। অর্থাৎ প্রতি ১০০ জন হাম আক্রান্ত শিশুর মধ্যে ৮৯ জন টিকার বঞ্চিত। তার মানে এই পুরো যে প্রকোপ, মহামারী সুলভ যে প্রকোপটি ঘটেছে, এর পেছনে প্রধানতম কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার টিকা দেয়াটা বন্ধ করেছে। তারা কোন প্রোগ্রাম থেকে কোন প্রোগ্রামে যাওয়ার জন্য, কোন অশ্বর থেকে কোন খচ্চরের পিঠে যাওয়ার জন্য বা উল্টোটা যাই হোক না কেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা শিশুদের টিকা দিতে হবে। তারা এক প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যাওয়ার জন্য টিকাটাকে বন্ধ করলো। শুধু টিকা না, প্রায় 17টি ওপি অপারেশনাল প্রোগ্রাম প্ল্যান তারা বন্ধ করলো। এর মধ্যে টিকা একটা, এর মধ্যে যক্ষ্মা, এইডস, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, অ্যান্টিস্নেক ভেনম, এরকম অনেকগুলো বন্ধ করলো। এবং কথা ছিল যে তারা সেক্টর যে প্রোগ্রাম, যেটি প্রফেসর ডক্টর লিয়াকত আলী বললেন, সেটি বন্ধ করে তারা এটিকে মানে রাজস্ব খাতে নিয়ে প্রজেক্ট করবে। তারা এটি বন্ধ করলো, ওটি চালু করলো না। তার মানে তারা অ্যালাউ করলো, দে অ্যালাউ টু ডাই, শিশুদেরকে তারা মৃত্যুর জন্য অ্যালাউ করলো, মারা যেতে অ্যালাউ করলো। এটাই তো কারণ আমরা দেখছি ৭৭% এবং ১২% শিশু টিকা বঞ্চিত। রাজস্ব খাতের যে এই একই ধরনের প্রকল্প চালু হওয়ার কথা, সেটি না হওয়ার কারণ কি দৃশ্যমান কিছু দেখেছেন? আচ্ছা, দৃশ্যমান কারণ নেই, কারণ এটি দাতা নির্ভর প্রজেক্ট হিসেবে 1998 সনে শুরু হয়েছিল, কিন্তু যখন এটি বন্ধ করলো তারা, ইউএসএআইডির মাধ্যমে যেগুলো আসতো সেগুলোর কারণে কি সমস্যা? না, যখন বন্ধ করলো তখন কিন্তু 70% টাকা আমাদের রাজস্ব খাত থেকে দেয়া হতো। তার মানে বন্ধ তাহলে কেন করবে? হ্যাঁ, হতে পারে
নীতি নির্ধারকদের তারা কালো রঙের বাক্স না রেখে লাল রঙের বাক্স রাখবে, হতে পারে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু মূল কথা শিশুদের টিকা দেওয়া, সেটা বন্ধ করলো কেন? এই বন্ধ করার কারণেই কিন্তু শিশুদের মৃত্যু। তার মানেটা কি? দায়িত্বশীলদের অবহেলার জন্য, অদূরদর্শিতার জন্য এবং যে কাজ তারা করছে তার কী ফলাফল ঘটতে পারে সেটি বুঝতে অসমর্থ হওয়ার জন্যই কিন্তু এই শিশুদেরকে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এটাকে আমি পদ্ধতিগত হত্যাকাণ্ড বলতেই পারি এবং সেটা বলবো। এবং একই সাথে আরেকটা ব্যাপার, দেখুন এই দেশে বর্ষাকালে সাপের যে উপদ্রব হয়, অ্যান্টিস্নেক ভেনম, কী পরিমাণ জরুরি তারা ঠিক করলেন। এটি উপজেলা স্বাস্থ্য প্রকল্পের যিনি, উপজেলা স্বাস্থ্য হাসপাতালের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি এটি লোকাল স্থানীয়ভাবে কিনবেন। তার জন্য 25,000 টাকা বরাদ্দ দেওয়া হলো। একটি অ্যান্টিস্নেক ভেনমের ভায়ালের দাম হচ্ছে 10,000 টাকা এবং একজন ব্যক্তিকে কমপক্ষে 4 থেকে 6টি ভায়াল দেওয়া হয়। তিনি 25,000 টাকা দিলেন। এটা বলেন তো কি দাঁড়ালো? দাঁড়ালোটা কি? তার মানে যারা এই পরিকল্পনাটি করলেন তারা না বোঝেন অ্যান্টিস্নেক ভেনম, না বোঝেন চিকিৎসা, না বোঝেন স্বাস্থ্য। তারা অর্থের হিসাবটা ভালো বুঝতে পারেন, সেটি ভিন্ন কথা। অর্থাৎ যে অর্থসমূহ মানুষের জীবন রক্ষার জন্য দেয়া হয়েছে, সেই অর্থ কথা চিন্তা করতে গিয়ে তারা মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিল। এবং একটা তো এরপরে দেখেন যক্ষার যে ওষুধের ক্ষেত্রে টিকা পাওয়া শিশুর ক্ষেত্রে কি মৃত্যুর সম্ভাবনা থাকে? খুব কম থাকে, যদি না কোনো অন্য কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অথবা এমন একটি শারীরিক কন্ডিশন, যেমন ধরা গেল তার থ্যালাসেমিয়া আছে, অথবা হিমোফেলিয়া আছে, অথবা ডাউন সিনড্রোম আছে, সেই সব ক্ষেত্র বাদে মৃত্যুর সম্ভাবনা একেবারেই কমে যায়। ঠিক এই জন্যই কিন্তু আমরা বলছি টিকাদান বন্ধ করার মধ্য দিয়ে এই শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। এবং বর্তমান সরকারের উচিত হবে এই বিষয়টি তদন্ত করার জন্য একটু নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, এবং যদি এটি কারো অবহেলাজনিত বা অদূরদর্শিতাজনিত অথবা ভুল সিদ্ধান্তজনিত কোনো বিষয় হয়ে থাকে তাহলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, এটা আমি মনে করি। এখন যে টিকা দেওয়া শুরু হলো, এটার ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কতদিন সময় লাগে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার দেখুন। এবার টিকা দেওয়া শুরু হয়েছে 6 মাস বয়স থেকে। এর একটি কারণ রয়েছে। কারণটা হলো, সাধারণত একটি শিশু যখন মায়ের পেটে থাকে এবং মাটি ইতিপূর্বেই টিকা পেয়েছে, ফলে মায়ের শরীরে হাম প্রতিরোধী ক্ষমতা রয়েছে। শিশুর শরীরে এই ক্ষমতাটি জন্মগতভাবে সে পায় এবং জন্মের পরে 6 মাস পর্যন্ত তার শরীরে সর্বোচ্চ পরিমাণের প্রতিরোধ ক্ষমতাটা থাকে এবং এরপর এটা কমতে থাকে, 12 মাস পর্যন্ত এটা টিকে থাকে, 12 মাসে শেষ হয়ে যায়। এ কারণে 6 এবং 12 মাসের মাঝখানে 9 মাস আগে টিকা দেওয়া হতো। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি অন্তত 11% শিশু টিকা পাওয়ার পরেও তাদের শরীরে হাম পাওয়া গিয়েছে এবং তাদের বয়স অনেকেরই 9 মাসের কম। এই জন্যই কিন্তু সরকার 6 মাস থেকে যে প্রোগ্রামটা নিয়েছে এটি অভিনন্দনযোগ্য। এবং এখানে আমরা কখন এটি করতে পারবো? যখন আমরা 95% বেশি শিশুকে টিকার আওতায় আনতে পারবো, তখনই কেবল আমরা এর থেকে বেরোতে পারবো। তার আগে কিন্তু বেরোনো যাবে না। এটা এই বছরে হয়তো আমরা বেশিরভাগ অংশই কাভার করতে পারবো। এখানে একটা ব্যাপার মনে রাখা উচিত, ধরুন আমরা কেন এত টিকাটা দেওয়ার সাথে সাথেই মানে কিছুদিনের মধ্যে ইমিউনিটি প্রতিরোধ গ্রো করে ক্ষমতা তৈরি কতদিনের হয়? মধ্যে? 4 সেটা সপ্তাহ জানতে পরে, চাই। 4 সপ্তাহ পরে। দেখুন আমরা কেন 4 সপ্তাহের মধ্যে পূর্ণ গ্রো করে, 3 সপ্তাহ থেকে প্রায় অনেকটাই গ্রো করে, আমরা কেন এত উদ্বিগ্ন স্বরে এটা নিয়ে হইচই করছি? কারণ এই যে আমরা যে আমাদের জনগোষ্ঠী হামের বিরুদ্ধে যে সম্মিলিত যে সুরক্ষা শক্তি বা হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি অর্জন করেছিল, টিকা না দেওয়ার কারণে কিন্তু সেটি মানে কমে গেছে অনেক। কেমন কমে গেছে? আমাদের দেশে শিশুদের ক্ষেত্রে আমরা 97 থেকে 98% শিশুকে কিন্তু আমরা হামের আওতা টিকার আওতা এনেছিলাম, এখন এটি 60-এর নিচে চলে এসছে। অন্যদিকে যারা বাইরে টিকাদানের বাইরে ছিল তাদেরকে এবং যাদের শরীরে যথাযথ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় নাই তাদেরকে আমরা সুরক্ষিত করার জন্য প্রতি 4 বছর পর পর একটা ক্যাম্পেইন করতাম। তো সেই ক্যাম্পেইনটাও কিন্তু 2 বছর হয়নি। সংসদের স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে 5 বছর ধরে এটি হচ্ছে না, সেটার হ্যাঁ, ব্যাখ্যাটা কি? মানে 2020 সনের পরে আর এটি হয়নি। কিন্তু এমনিতে যে শিডিউলের যে টিকাগুলো সেগুলোকে দেওয়া হচ্ছে, সেগুলো আপনার 18 থেকে 20 মাস দেওয়া হয়নি।
18 মাস অথবা 20 মাসের মতো হবে গড়ে। এখানে কিন্তু টিকার অভাব ছিল তা না, কারণ এরা টিকা কেনে নাই, কিন্তু জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য আমাদের 2 কোটিরও বেশি হামের টিকা ছিল, 2,20,00,000 অথবা 22 লাখ। সেটি সেটা এনে কিন্তু আমরা জরুরি ভিত্তিতে তখন দিতে পারতাম। এই উদ্যোগটাও তারা নেয়নি। এই সরকার তো নতুন করে টিকা কেনে নাই, তারা যে কাজটি করেছে গ্যাভির কাছে যে আমাদের জরুরি কারণে 2,10,00,000 বা লোন নিয়েছে সেটা আমরা নিলাম এবং কথাটাকে কিনে আমরা ওই জরুরি খাতটাকে আবার ভরে দেব, মানে পূরণ করে দেব। এটাও তারা করতে পারতো। মানে মূলত তারা অনুধাবন করতে পারে না এই টিকা না দেওয়ার জন্য কি ঘটতে পারে। এটাই হচ্ছে তাদের প্রধানত দুর্বলতা। জি, ডক্টর সাখাওয়াত, আপনার কাছে এই পর্যায়ে আসি। এই যে পরিস্থিতিতে আমরা রয়েছি, সেখানে হাসপাতালগুলোতে যথেষ্ট আইসিইউ সেবা দেওয়া যাচ্ছে কিনা, বা সেটা হলে এই যে মৃত্যু সেগুলো এড়ানো যেত কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার 2 সম্মানিত আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ডেফিনেটলি অনেকটা এড়ানো যেত, কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা রিয়ালিটি। আমরা কোভিডের সময় এটা পেয়েছি যে হঠাৎ করে একটা এপিডেমিক সিচুয়েশন তৈরি হলে তখন এর জন্য যে বাড়তি যে সাপোর্টটা দরকার হয় ওইটা আমাদের নর্মালি প্রিপেয়ার্ড থাকে না। কারণ এই দেশে আপনার স্বাস্থ্য খাতে যে বাজেট এবং এর যে প্রস্তুতি, সেইখানে যেটা প্রয়োজনীয়, রেগুলার বেসিসে প্রয়োজনীয়, সেইখানে সেই পরিমাণ আপ টু দ্য মার্ক যে সংখ্যক দরকার আইসিইউ, সেটাই আমাদের এখানে অপ্রতুল। নর্মাল অবস্থা এখন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় একজন রোগী আইসিইউর জন্য হাসপাতালে খোঁজ নিচ্ছে কোথায় মিলবে। আর প্রাইভেট হসপিটালে এর ব্যয় অনেক বেশি, সরকারি ব্যবস্থাপনায় এর সংখ্যা আরও অনেক কম বলে মানুষ ঘোরে। সেই অবস্থায় যখন একটা এই কোনো রকম এপিডেমিক কন্ডিশন তৈরি হয় এবং বাড়তি মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং আইসিইউর রিকোয়ারমেন্ট তৈরি হয়, ওই অবস্থায় বাড়তি লোকদের সাপোর্ট দেওয়ার জন্য সেটা আগে থেকে বাড়তি সংখ্যক বানানো, ওটা তো এদেশে থাকে না, নাই। এটা রিয়ালিটি। এটা আমাদের বাজেট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা বলেন, আমাদের সেই ব্যবস্থাটা নাই। সেই কারণে কোভিডের সময় একটা হাহাকার তৈরি হয়েছিল এবং হঠাৎ করে কোভিডের ব্যবস্থাপনার জন্য আইসিইউ নতুন করে কিছু তৈরি হলো এবং অনেক প্রতিষ্ঠান আইসিইউ সেট আপ করলো, সব করলো। তো বিষয়টা হলো কোভিডের সময় শিশুরা কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছে খুব কম, এবং শিশুদের আইসিইউ লাগে নাই। আইসিইউ লেগেছে বেশিরভাগ একটু বয়স্ক, মধ্যবয়সী বা অ্যাডাল্টদের, এবং মৃত্যু হয়েছে তাদের বেশি। শিশু মৃত্যুর হার কিন্তু কোভিডে খুব কম এবং আইসিইউ লাগে নাই। ফলে শিশুদের ক্ষেত্রে এইরকম একটা প্রাদুর্ভাব তৈরি হওয়া, যেখানে হঠাৎ করে এত সংখ্যক আইসিইউ লাগতে পারে, এই ভাবনাটাও অতিরিক্ত করে রাখার ভাবনাটা আমাদের সমাজে, আমাদের দেশে ছিল না বা করা হয়নি। এখানে কি যন্ত্রপাতি খুব ভিন্ন প্রয়োজন হয়, বিশেষ করে পেডিয়াট্রিক আইসিইউর এখানে যন্ত্রপাতির বিষয় আছে, এখানে ট্রেন আপ নার্সের বিষয় আছে, এখানে ট্রেন আপ ডক্টরের বিষয় আছে। সব কিছুই একটা আলাদা স্কিল দরকার হয়। নর্মাল আইসিইউর এরা চাইলেই পেডিয়াট্রিক আইসিইউটাকে সুন্দর মতো রান করাবেন, সেটা ভিন্ন, দুইটার একটা আলাদা সেটআপ। সেই ক্ষেত্রে এই যে শিশুদের বেলায় হঠাৎ করে এটা হলো, যেটা 2 জন আলোচকই তারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যে কারণে খুব চমৎকারভাবে বলেছেন, আমি শিখছিলাম যে এই যে টিকা না দেওয়ার যে ঝুঁকিটা নিয়েছে, যে ভুলটা করেছে বা অন্যায়টা করেছে, সেইটা এই মৃত্যুর হারকে বাড়িয়ে তুলেছে। নর্মালি ধরেন আপনি এমনি তো এই হামে এবার মৃত্যু যাদের হয়েছে বা এর উপসর্গ নিয়ে, তার মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে, এনকেফালাইটিস হয়েছে এবং নিউমোনিয়ার সংখ্যা প্রচুর। নিউমোনিয়া নর্মালি কাদের বেশি হয়? এমনিও নর্মাল অবস্থায় এইসব ছাড়াও শিশুদের এবং বয়স্কদের নিউমোনিয়া বেশি হয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তার মধ্যে আবার যেটা আবার লিয়াকত স্যার বললেন যে আপনার হচ্ছে পুষ্টি বা নিউট্রিশনের যেই সাপ্লিমেন্ট যেভাবে দরকার, সেখানেও ঘাটতি হয়েছে। তো যদি পুষ্টির ঘাটতি হয়, তাহলে এমনি সে একটু ভালনারেবল থাকে, তার ইমিউনিটি দুর্বল হয়, তার মধ্যে এখানে তার নিউমোনিয়া, এনকেফালাইটিস ডেভেলপ করে, তার মৃত্যুর ঝুঁকিটা বেড়ে গেল। ফলে এর রুট কজ হচ্ছে ওই যে টিকার ব্যবস্থাপনা না করা, এর পুষ্টি কিভাবে নিশ্চিত হবে সেই বিষয়ে যে ন্যাশনাল প্রোগ্রাম, সেইখানে যথাযথ মনোযোগ না দেওয়া। এখন
বিভিন্ন সময় আমাদের দেশে দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়াটা চলে আসছে এই শিশুদের সুরক্ষার জন্য বা অন্য মায়েদের সুরক্ষার জন্য, সেগুলার এই ছেদটা কেন পড়লো? আমি কয়েকদিন ধরে এই অবস্থা তৈরি হওয়ার পরে বিশেষজ্ঞদের কথা শুনছি, অনেকের কাছে আপনারা প্রশ্ন তুলছেন, কিন্তু এই সময় যারা দায়িত্বে ছিল, যাদের ভুলের কারণে এতগুলো শিশু মৃত্যু হলো, তাদেরকে আপনারা ডাকছেন না কেন এবং জবাবদিহিতার আওতায় আনছেন না কেন? যে তারা তো এমন না যে হেলথ বোঝে না, এই সিস্টেম বোঝে না, তারা তো যখন দায়িত্বের বাইরে ছিল তাদেরও তো এইরকম পরামর্শ আমরা শুনতাম। তাহলে দায়িত্বে গিয়ে তাদের সেই দায়িত্ববোধটা গেল কোথায়? যে এই টিকার ব্যবস্থাপনা হলো না, নিউট্রিশনের ব্যবস্থাপনা হলো না। আইসিইউ তো অনেক পরের স্টেপ, আইসিইউর ভাবনাটা তো পরে, যখন একটা প্রাদুর্ভাব হয় তখন আমরা ফিল করি এটা দরকার। বাংলাদেশে আপনার প্রতি বছর ছোটোখাটো আগুন লাগলে, অ্যাক্সিডেন্ট হলে ওই বিষয়ে অনেক আলোচনা দেখবেন আপনি, কিন্তু এইখানে মাঝারি মানের একটা ভূমিকম্প এই শহরের তার ব্যবস্থাপনার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাকে আমরা করতে পেরেছি, বা সেই কারণে আমরা করছি। আমরা আলোচনা করি, আশঙ্কা প্রকাশ করি। ঠিক এইরকম রোগব্যাধির বেলায় প্রাদুর্ভাব যখন হয় তখনই এইরকম হয়। এইবার এই শিশুদের নিয়ে ক্রাইসিস তৈরি হয়েছে, কিছুদিন আলোচনা হবে, হয়তো এর থেকে আল্লাহ রহমতে আমরা মুক্তিও পাবো। টিকা চালু হয়েছে, ইমিউনিটি গ্রো করবে, নিউট্রিশন প্রোগ্রাম চালু হলে, আবার ম্যাসিভলি চালু হলে উত্তরণ হবে। কিন্তু আবার যে 2 বছর পর আরেকটা সংকট তৈরি হবে না, তখন যে আমার বাড়তি সাপোর্ট দরকার হবে না, সেই জন্য যে এই বাড়তি ব্যবস্থাপনা তৈরি, ওইটা যদি ন্যাশনাল হেলথ পলিসির মধ্যে না থাকে, আমাদের যদি ওই বাজেট বরাদ্দ না হয়, তাহলে এরকম সংকট আসবে। সংকটের সময় আমরা আলোচনা করব, এরকম বিশেষজ্ঞদের পরামর্শ শুনবো, আবার যেই এটাই থাকবে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে। এই মুহূর্তে যাদের 6 মাসের বেশি বয়সী সন্তান রয়েছে, তাদের আসলে কি কি করণীয়, হাম হলে কিভাবে বুঝবেন এবং হাসপাতালে কোন পর্যায়ে নেওয়া, এই বিষয়গুলো যদি বলতেন। এই সময়ে যাদের 6 মাসের বেশি অথবা 6 মাস প্লাস বয়সের বাচ্চা আছেন, তাদের প্রধান কাজ হচ্ছে, যদি বাচ্চাটা হামের টিকা না নিয়ে থাকে, গত 4 সপ্তাহের মধ্যে যদি না নিয়ে থাকে, 4 সপ্তাহ আগে নিলে চলবে, তাহলে তাকে প্রথমত যদি সম্ভব হয় হামের টিকা দেওয়ানো, নাম্বার 1। যদি তাদের জ্বর, নাক দিয়ে পানি পড়া বা কাশি ইত্যাদি উপসর্গ দেখা যায়, প্রথম দায়িত্ব হচ্ছে তাকে ধরে নিতে হবে এটি হাম হয়েছে। এটা ধরে নিয়ে বাচ্চাটাকে অন্য শিশু বা পরিবারের অন্য সদস্য থেকে আলাদা করতে হবে। এবং যেহেতু মাকে শিশুর সাথেই থাকতে হবে, মা যতটা সম্ভব মাস্ক পরবেন এবং ঘরের বাইরে এলে হাঁচি কাশি দেওয়ার সময় যে নিয়ম যেটি, অর্থাৎ মুখ ঢেকে হয় টিস্যু পেপার দিয়ে, না হয় রুমাল দিয়ে, না হয় হাতের এই অংশ দিয়ে ঢেকে তিনি হাঁচি বা কাশি দেবেন। মা এর পরের কাজ হচ্ছে, এটা কেন প্রয়োজন? যাতে পরিবারের অন্য শিশুদের না ছড়ায়। এবং শিশুটির স্বাভাবিক খাবার তিনি বজায় রাখবেন, সাথে একটু অতিরিক্ত পানি, তরল খাবার দেবেন এবং পুষ্টিকর খাবারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবং মনে রাখা দরকার, পুষ্টিকর খাবার মানে কিন্তু দামি খাবার না। কি ধরনের খাবার হতে? যেমন ধরুন 2-3 ধরনের ডাল এবং চাল মিশিয়ে একটু পাতলা খিচুড়ির মতো রান্না করলো, সেখানে একটা ডিম ভেঙে দিল, এটি কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। দেশীয় তাজা যে ফলমূল রয়েছে সেগুলো যদি এভাবে খাওয়ানো যায়, খাবে, রস করে খাওয়াবে, এতে প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এটি করলেন। কত বছর পর্যন্ত শিশুরা এই ঝুঁকির মধ্যে থাকে? আচ্ছা, শিশুরা ঝুঁকির মধ্যে থাকে টিকা না পাওয়া পর্যন্ত, এবং যদি টিকা না পায় তাহলে বড়রাও কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেক্ষেত্রে যেহেতু গত 5 বছরে একটা সমস্যা আছে, মোটামুটি 5 বছর বয়সী শিশুরা ঝুঁকির মধ্যে, এটা কি বলা চলে? সেই এর সাথে যে কাজটি করতে হবে, শিশুটাকে অবশ্যই নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে, দেখাতে হবে। চিকিৎসক যদি বলেন এটি হাম না, তখনই মা কেবল নিশ্চিত হতে পারবে এটি হাম না। চিকিৎসক যদি বলেন যে এটি হাম হতে পারে, অতএব আপনি এই আইসোলেশন বা আলাদা করে যে রাখা, নিশ্চিত হওয়ার জন্য কোনো পরীক্ষা আছে? পরীক্ষা আছে, 2 ধরনের পরীক্ষা। একটি হচ্ছে সেই বিখ্যাত, যেটা করোনার সময় আমরা বলতাম আরটিপিসিআর। এটি বাংলাদেশে অনেক বছর পরে শব্দটা শুনলাম। আরটিপিসিআর বাংলাদেশে অনেক কম এই পরীক্ষাটা হয় এবং দামও অনেক বেশি। এর বাইরে আরেকটা পরীক্ষা আছে অ্যান্টিবডি টেস্ট, সেটাও কিন্তু এই টেস্টটা করতে হলেও জ্বর হওয়ার
5 থেকে 6 দিন পরে করতে হবে, তার আগে করলে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে না। অতএব অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই তো আমাদেরকে চিকিৎসাটা শুরু করতে হবে। এই কারণেই বলা হয় এবং যখন অনেক দুর্ঘটনা এর আগেই ঘটে যায় যদি সতর্ক না হয়। গোল্ডেন রুল আছে, একটি মানে স্বর্ণালী একটি নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো সংক্রামক রোগের যখন মহামারী বা অতি প্রাদুর্ভাব ঘটে তখন যদি সেই রোগের লক্ষণের সাথে মিল আছে এমন কোনো রোগ শরীরে দেখা যায়, প্রথমেই ধরে নিতে হবে এটি ওই মহামারী বা ওই রোগটি, এটা ধরে নিয়ে চিকিৎসা করতে হবে। এই জন্য কোনো শিশুর ক্ষেত্রে পরিবার এই বিষয়টি মাথায় রাখবে। আর চিকিৎসকদের জন্য একটা ব্যাপার আছে, এই জাতীয় সংক্রামক ব্যাধি কিন্তু ইংরেজিতে বলা হয় নোটিফায়াবল, অর্থাৎ এটি যদি চিকিৎসক বোঝে এটি হাম, তাহলে কিন্তু তার দায়িত্ব স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো। যদি সেটি জেলায় হয় সিভিল সার্জন, আর যদি বড় শহরে হয় স্বাস্থ্য পরিচালক অথবা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কেউ, এটা কিন্তু নোটিফায়াবল ডিজিজ। এবং এই জাতীয় ঘটনা জানার পরে কর্তৃপক্ষ কিন্তু এটাকে মানে আমরা বলবো যে তার মধ্যে ওয়ার্নিং অ্যালার্ম বেজে উঠবে, সে এটাকে নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, হাম প্রথম দেখা যায় কোথায়, রোহিঙ্গাদের ক্যাম্পে, সেটি নোটিশ করা হয়েছিল। নোটিশ করা হওয়ার পরেও কিন্তু আমরা গা ছাড়া ভাব আমাদের মধ্যে ছিল। এরপরে আমরা ঢাকার কিছু হাসপাতালে দেখি, সেখানেও কিন্তু এটি নিশ্চিত হওয়ার পরেও কিন্তু এই ব্যাপারটি নিয়ে আমরা তেমন কোনো নড়াচড়া করিনি, কাজকর্ম উদ্যোগ নেইনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পরেই তো আসলে আমরা নড়চড়ে বসলাম। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরে একটা টার্মোয়েল চলছিল, ট্রান্সফার পোস্টিং ইত্যাদি। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, এই জাতীয় অসুখ যখন নোটিশ করা হয় সেটাকে সর্বসময়ই গুরুত্ব দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু আমরা এরকম কিছু মানে প্রতিরোধযোগ্য মৃত্যুকে আমরা মানে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেব। এরপরে যে জটিলতাগুলো হচ্ছে এনকেফালাইটিস কিংবা নিউমোনিয়া বা ডায়রিয়া, সেগুলো আসলে কিভাবে বোঝা যাবে এবং তখন আসলে কি করণীয়? আচ্ছা, এখানে কিন্তু ডক্টর আলী অলরেডি বলেছেন, আমরা যখন প্রতি 4 বছর পর পর টিকা দেওয়ার এই ক্যাম্পেইনগুলো করতাম, অভিযানটা করতাম, তখন কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হতো এবং স্কুলেও মনে আছে স্কুলগুলোতে খুদে ডক্টর প্রকল্প করে এটা খাওয়ানো হতো। ভিটামিন এর অনেকগুলো ভূমিকা আছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার বাইরেও একটি ভূমিকা আছে, সেটা হচ্ছে এই ভিটামিনটি আমাদের শরীরে যে আবরণগুলো বাইরে হোক বা শরীরের ভেতরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক, এই আবরণগুলোর সুরক্ষা দেয়। যখন ভিটামিন ডি কমে যায় তাহলে হামে আক্রান্ত হলে ফুসফুসের ভেতরের যে আবরণগুলো সেখানে সুরক্ষা কমে যায়, ফলে তার ফুসফুসটা বেশি আক্রান্ত হয়, নিউমোনিয়া হয়, যেটা এবারে আমরা হামে দেখেছি। দ্বিতীয়ত মস্তিষ্কের যে কোষগুলো তারও আবরণ ক্ষতিগ্রস্ত হয় বা প্রদাহ, এ কারণে সেখানেও প্রদাহ হয়, ফলে এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ হয়। তাহলে এই বিবেচনা থেকেই কিন্তু হামের সাথে ভিটামিন মানে হামের টিকার সাথে বা অন্য টিকার সাথে ভিটামিন এ খাওয়ানোটা কিন্তু যুক্ত করে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যখন টিকাদানটা বন্ধ হয় এবং প্রতি 4 বছর পর পর টিকাদানের যে ক্যাম্পেইনটা বন্ধ হয়, তখন কিন্তু ভিটামিন ইও বন্ধ ছিল, যে কারণে এবার এই নিউমোনিয়া এবং মস্তিষ্কের প্রদাহের রোগী আমরা হামে আক্রান্তদের ক্ষেত্রে বেশি পাচ্ছি। এবং উপসর্গগুলো কি থাকে? যেমন নিউমোনিয়া হলে প্রথমেই গভীরভাবে শ্বাস নেবে, জ্বর বেশি থাকবে, তারপরে শ্বাসের টান শুরু হবে। আর যখন মস্তিষ্কের প্রদাহ হয় প্রথমে মৃদু খিঁচুনি শুরু হবে, বাচ্চা একদিকে তাকিয়ে থাকবে, ডাকলেও সাড়া দিতে চাইবে না, তারপরে পুরো শরীরে খিঁচুনি শুরু হবে, ঘাড় শক্ত হয়ে যাবে। এগুলোই প্রাথমিক লক্ষণ আর কি। জি, কোনো শিশুর চোখ লাল হয়ে যাওয়াটা এবার হামের লক্ষণ। হামের তো 4C, তো একটা হচ্ছে কমন কোল্ড, কফ, কনজাংটিভাইটিস, আরেকটা হচ্ছে এই এগুলোই আর কি। যে র্যাশ দেখে চেনা যায় সেটার? আচ্ছা, র্যাশটা কিন্তু প্রথমেই ওঠে না, 4 থেকে 5 দিন 6 দিন পরে। মুখের ভেতরে কতগুলো দাগও হয়, আমরা এটাকে বলে কপ্লিক্স স্পট বলি। কপ্লিক্স স্পট যদি হয় তাহলে পরীক্ষা না করে নিশ্চিত বলা যায় এটি হাম। জি,
অধ্যাপক আলী, আপনার কাছে আসতে চাই, এই হাম হওয়ার পরে চিকিৎসকের কাছে তো যাওয়ার কথা বললেনই ডক্টর চৌধুরী, হাসপাতালে নেওয়ার প্রয়োজন কি শুরুর দিকে থাকে, বা কোন পর্যায়ে গেলে আসলে হাসপাতালে নিতে হবে সেটা অভিভাবকরা যদি কিভাবে বুঝবে? দেখা যায় যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মানে টেনে টেনে শ্বাস নিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ভিজিবল হয় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে, এবং র্যাশ তো পরে ওঠে, কিন্তু তার আগেই কিন্তু এই ধরনের সিমটম হয়। তো আগে নিয়ে গেলে চিকিৎসকই তখন স্থির করেন যে তাকে ইনডোরে চিকিৎসা প্রয়োজন আছে কিনা এবং তার কারো কারো আইসিইউ প্রয়োজন আছে কিনা। তো এটা হাসপাতালে যেতে হবে। কিন্তু আসলে এই ধরনের রোগের জন্য প্রতিরোধক ব্যবস্থাগুলোই কিন্তু সবচেয়ে বড় বিষয়। আমরা চিকিৎসার উপর যত গুরুত্ব দিচ্ছি, এটা অবশ্যই এখন ফায়ার ফাইটিংয়ের অবস্থা, এখন তো করতেই হবে। কিন্তু আপনার এখানে বারবারই কোভিডের সময় থেকে বহুবার আলোচনা হয়েছে যে আসলে আমরা যদি একটা সিস্টেম অ্যাপ্রোচে না যেতে পারি, এইভাবে যদি মনে করি যে হঠাৎ হঠাৎ একটা সমস্যা হবে, যেটা ডক্টর সায়ন্ত বললেন যে হঠাৎ হঠাৎ একটা সমস্যা হয়, আমরা কিছুদিন আলোচনা করি, তারও চুপ করে যাই। এবং চুপ করার পিছনে আমি বলবো যে আপনাদেরও যে ভূমিকা তা নাই। মিডিয়ার সময়, ওই সময় কিন্তু আলোচনা হয়েছিল যে মিডিয়া কিন্তু কনস্ট্যান্ট এটাকে, স্বাস্থ্যকে সবসময় গুরুত্বের সঙ্গে আলোচনা করবে, যত অন্য কিছু হোক না কেন। কিন্তু দেখা গেছে যে মিডিয়াও কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তো কাজে আপনাদেরও দায়িত্ব এড়াতে পারবেন না। তো আমরা সবাই দায়ী যে এটি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে একটা সিস্টেমিক পরিবর্তন। যেমন ধরুন, আপনি এই যে একটু আগে প্রশ্ন করছিলেন যে টেস্ট করব কি দিয়ে, দেখুন টেস্টেরই কত রকম ব্যাপার রয়েছে। একটা মাত্র ল্যাবরেটরি এখানে কনফার্মেটরি টেস্ট করে ঢাকায়, হ্যাঁ, মানে সরকারি লেভেলে। আচ্ছা বলুন তো, দিনে প্রায় 1000 এখন অলরেডি স্যাম্পল আসছে, ক্যাপাসিটি নেই। আপনি যে কনফার্ম করবেন, এই যে আমরা বলছি যে সব মেজেলস, সাসপেক্টেড মেজেলস আসলে মেজেলস না, আসলে হাম না, তাহলে সেটা কনফার্ম করলে না আমরা সত্যিকার অর্থে রোগের সংক্রমণ এবং কোথায় কোন ধরনের সত্যিকার অর্থে হয়েছে কোন অঞ্চলে, এগুলো বলতে পারবো। এটাকে এপিডেমিওলজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন কিন্তু এটা টেস্টের রেজাল্ট হতেও দেরি হবে, এবং আপনার টেস্টের রেজাল্টে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ কেমন করে বেড়ে যাবে? বিকজ স্যাম্পল যে কালেক্ট করা হয় তার মধ্যে যেমন হেমোলাইজ হলে ভালো রেজাল্ট হবে না, সেখান থেকে যদি টেম্পারেচার ঠিকমতো রক্ষা না করা হয় ভালো রেজাল্ট হবে না। ওটা যদি মানে যেটাকে বলা হয় ব্যাকটেরিয়া মুক্ত না থাকে, স্টেরিল না থাকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তাহলে ওই জায়গাগুলো কি আমাদের সত্যিকার অর্থে যে স্যাম্পলগুলো আসছে সেগুলো কি সেই সাবধানতা অবলম্বন করছে? এগুলো অনেক প্রশ্ন জেগে যায়, এবং এই ধরনের ব্যাপারগুলো কিন্তু একটা সিস্টেমিক। এই জন্য আপনি যে পরীক্ষাটা কি খুব জরুরি এই ক্ষেত্রে? হ্যাঁ, পরীক্ষাটা জরুরি হচ্ছে চিকিৎসার জন্য, ওই মুহূর্তে হয়তো জরুরি না হলেও আপনার যে এই ধরনের সংক্রমণ যে সত্যি সত্যি মেজেলস থেকে হচ্ছে কিনা, কত পার্সেন্ট মানে হচ্ছে, এবং কোন জায়গাতে যেটা বলে হটস্পট, কোথায় হটস্পট আছে, এগুলো কিন্তু সত্যি সত্যি জরুরি। চিকিৎসায় কি খুব একটা হেরফের হয় না, মানে সত্যিকার অর্থে চিকিৎসার ওটা হতে হতে চিকিৎসাতে মেজেলসের জন্য যে চিকিৎসা, তার জন্য স্পেসিফিক যে আলাদা কিছু লাগে তা না। কিন্তু তারপরেও আপনি তো জানতে তো হবে যে আমার এটা হামের কারণে হচ্ছে নাকি এমনি অন্য কমন কোল্ডে হচ্ছে। এটা তাহলে হামের হলে তার কী কী রিস্কগুলো আমার বেড়ে যাবে, যে আমার যে নিউমোনিয়ার পরিমাণ বেড়ে যাবে, আমার যে ডায়রিয়ার পরিমাণ বেড়ে যাবে, আমার এনকেফেলাইটিস বেড়ে যাবে, এগুলো তো অন্য অনেক অসুখে তো এটা হবে না, অনেক কমন করলে হবে না। আর দেখুন, আপনি যদি তার উপরে যান, আরটিপিসিআর হয়তো আমার প্রয়োজন নাই, কিন্তু আরটিপিসিআর তো এপিডেমিওলজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এখানে। কারণ কোন জেনোটাইপের, 24টা জেনোটাইপ রয়েছে, কোন জেনোটাইপের জন্য হলো সেগুলো বলা, এবং সেক্ষেত্রে এই যে তাহলে ইয়াংদের মধ্যে হচ্ছে। আমি আবারও আপনাকে ওই কথাটা, আগের কথাটা বলছি, যে যখন একটা ম্যালনিউট্রিশনের পটভূমি, আন্ডার নিউট্রিশনের পটভূমি তৈরি হবে, এমনিতে আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু ধাক্কাটা আসবে যখন কোনো এই ধরনের ডিসঅর্ডার, মানে এপিডেমিক বা কোনো রকমের ধাক্কা আসবে, ওই শিশু কিন্তু ভালনারেবল, ওই শিশু কিন্তু তখন সিভিয়ারিটি, আপনার মৃত্যুর কারণ। দেখুন, ম্যালনিউট্রিশনে 9 গুণ বেড়ে যায় ঝুঁকি, আন্ডার নিউট্রিশনে মৃত্যুর ঝুঁকি 9 গুণ বেড়ে যায়, 1 গুণ 2 গুণ না কিন্তু। তাহলে এই যে একটা যৌথ, মানে কী বলবো, কমপ্লেক্স সমস্যা, একই সঙ্গে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থায় নিউট্রিশনাল ইস্যুটাকে প্রায় ভুলেই গেছি বলতে গেলে। হ্যাঁ, নিউট্রিশনাল ইস্যুটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, শিশুর ইমিউনিটি শুধু মেজেলস এগেনস্টে না, আরও অন্যান্য অনেক অসুখের জন্য। সেই জায়গার থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের এমনিতেই বাইং পাওয়ার কমে গেছে। হ্যাঁ, এমনিতেই কিন্তু আপনার পোলারাইজেশন সমাজে বেড়ে গেছে, রিচ শ্রেণীর অসংখ্য বাইং পাওয়ার অসম্ভব, আর আমাদের পুয়ার শ্রেণীর বাইং পাওয়ার কমে গেছে। দরিদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রোটিনের পার্টিকুলারলি প্রোটিনই তো সবচেয়ে বেশি অ্যান্টিবডি, এই যেটা। আর এই যে ল্যাবরেটরিতে আরেকটা মেজর দরকার, সেটা হলো IgM, যেটা সেটা বলবে যে হ্যাঁ তার অ্যান্টিবডিটা হয়েছে, ইনফেকশন হয়েছে কিনা। কিন্তু আরেকটা অ্যান্টিবডি IgG করতে হয়,
অন্যান্য উন্নত দেশে কিন্তু সেই ব্যবস্থাগুলো রয়েছে। কেন? কারণ আপনার এমনিতে এই দেশে, অন্য দেশেও অনেক সময় কনফিউশন তৈরি হয় যে তার কি আদৌ ন্যাচারাল আর কোনো অ্যান্টিবডি আগে থেকে ছিল কিনা। এখানেও তৈরি হয় যে যদি তার কার্ড নেই, ঠিকমতো রেকর্ড নেই, অনেকেই বলতে পারে না যে আমি মেজেলসের ভ্যাকসিন আগে নিয়েছি কিনা। অসুখ হয়েছে, জ্বর হয়েছে, কিন্তু জ্বর হওয়ার পরে যদি ওই হিস্ট্রিটা ঠিকমতো থাকতো, ইতিহাসটা, যে আমরা আগে নিয়েছি কিনা সেই বাচ্চা, তাহলে সেটা জানা যেত এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া যায় যে এটা মেজেলস না। কেমন? কিন্তু কারণ র্যাশ তো অনেকেরই হয়, হ্যাঁ, র্যাশ থেকে সবসময় বোঝা যায় নানা না। কিছু থেকেই হতে তো পারে। তখন ওই টেস্টটা কিন্তু আইজিজি দিয়ে করতে হবে যে আমার আগে থেকে আছে কিনা। আইজিজি টেস্ট কিন্তু এখানে ওইভাবে অ্যাভেলেবল না। তাহলে ল্যাবরেটরিরই তো অনেক কিছু ব্যাপার রয়েছে। যে আমি কেন বলছি সিস্টেম অ্যাপ্রোচ, এই সিস্টেম অ্যাপ্রোচটা যে আপনি এই শুধু যে সাপ্লাইয়ের কারণে ঘটেছে তা না, আমাদের যে এই যে জনবলগুলো ছিল, যেটাকে বলি আমরা কমিউনিটি হেলথ ওয়ার্কার্স, যার মধ্যে একটা বড় গ্রুপ ছিল এই যে টিকার কর্মী, তারা কিন্তু অপারেশন প্ল্যান থেকে বেতনও পেত। এতে অনেক একটা বড় গ্রুপ কিন্তু বেতন পেত এবং তাদের জীবিকার সঙ্গে এটা জড়িত। আন্দোলন হয়েছে এই সময়, অনেকগুলো আন্দোলন হয়েছে। এবং এই জায়গাগুলোতে আমাদের স্বাস্থ্যকর্মীদের যে সমস্যা, আমাদের ধরুন নীতি নির্ধারকরা অনেক সময় হয়তো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদেরকে অনেক ব্লাইন্ডলি বলে ফেলেন যে তাদের কারণে সব কিছু হচ্ছে। এটা সত্যি যে তাদের অবহেলা অবশ্যই থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষে বিচার হয়, এটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের যে মানে যে সিস্টেম, সেই সিস্টেমটাও কিন্তু গোলমাল হয়ে গেছে। এক্ষেত্রে পুষ্টির ব্যাপারটা যেহেতু আপনারা বারবার করেই জোর দিচ্ছেন, এই শিশুদের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো এই প্রোগ্রাম নেওয়া যেতে পারে কিনা তাদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে, বা সব মিলিয়ে স্কুলের বাচ্চাদের পর্যন্ত পুষ্টিটা নিশ্চিত করার জন্য আসলে কিছু করণীয়? হ্যাঁ, স্কুল কার্যক্রমে একসময় পুষ্টির ব্যবস্থা ছিল, তো ছোট মানে করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই মিলটা তো মানে ওইটা তো সিস্টেমেটিক্যালি আর নেই, মানে অনেকখানে নেই। এটার সঙ্গে তো শিক্ষার সম্পর্ক এবং স্বাস্থ্যের সম্পর্ক ওতপ্রোত জড়িত ছিল। আর আরও ছোটোকালে সেটা হচ্ছে ভালনারেবল যে ফ্যামিলিসগুলো, তাদের ক্ষেত্রে, এবং শিক্ষা এখানে গুরুত্বপূর্ণ, এডুকেশন, কমিউনিটি পার্টিসিপেশন এবং এডুকেশন। কারণ শুধু যে সাপ্লাই অফ দ্য ফুড গুরুত্বপূর্ণ না, খাদ্যের সরবরাহ না, কিন্তু খাদ্যর চয়েস, এই যে ডক্টর লেনিন চৌধুরী যেটা বলছেন, হ্যাঁ, যে প্রসেস, এই যে ডক্টর লেনিন চৌধুরী বলছেন সিম্পল ফুড নিউট্রিশন সরবরাহ করতে পারে। তাহলে এই যে নিউট্রিশন সরবরাহ করার বিষয়ে যে এডুকেশন, ট্রেনিং, এগুলো কে দিবে? এটা তো স্বাস্থ্যকর্মীরা দেবে। তো কিন্তু আপনার এই স্বাস্থ্যকর্মীদের যে প্রচণ্ড রকম অভাব, এবং সেখানে বিভিন্ন মানে আসলে সিস্টেম অ্যাপ্রোচটা অনেক জটিল। কারণ ব্যাপারটা হলো কি, এটা সমাধানের জন্যই কিন্তু বলা হয়েছে যে পাবলিক হেলথ একটা ডাইরেক্টর জেনারেল পাবলিক হেলথ লাগবে, পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার। এটা কিন্তু প্রজ্ঞাপন স্টেজ পর্যন্ত এসে গেছিলো এই অন্তর্বর্তীকালীন সরকারে, কিন্তু এটা কিন্তু বাস্তবিত হয়নি। পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে একদম রুট লেভেল কমিউনিটিতে যেতে হবে, প্রাইমারি হেলথ কেয়ার লোকদের মাধ্যমে এডুকেশন যেতে হবে, নিউট্রিশন কিন্তু ফ্যামিলি লেভেলে শিক্ষারও ব্যাপার রয়েছে। এই বিষয়গুলোর একসাথে না করলে কিন্তু শুধু টিকা কিন্তু ম্যাজিক সলিউশন না। কারণ এটা কিন্তু ম্যাজিক সলিউশন হিসেবে যদি আমরা ভাবি, এটা অবশ্যই এই অবহেলার কারণে এই ঘটনাটা আমি মনে করি, একমত আমি সম্পূর্ণ, যে ঘটে গেছে। কিন্তু সলিউশনটা হতে হবে কিন্তু 360 ডিগ্রি। জি, ডক্টর শাহান্ত, আপনার কাছে ফিরে আসি। বিএনপির যে 31 দফা, সেখানে 25 নম্বর দফায় স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করার কথা বলা হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য, বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এবং যুক্তরাজ্যের আদলে সার্বজনীন চিকিৎসার কথা বলা হচ্ছে। পরিকল্পনাটা দৃশ্যমান হচ্ছে কিনা এখন পর্যন্ত? আরও অনেক বিষয় নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা গুরুত্ব পাচ্ছে কিনা? না, এখনো পর্যন্ত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা খাল খনন, এগুলা যত শুরু হয়েছে এবং আলোচনায় আসছে, স্বাস্থ্যের বিষয়টা, স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গীকার এবার বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যে 1 লক্ষ হেলথ ওয়ার্কার তারা নিয়োগ দেবেন, যারা বাড়ি বাড়ি গিয়ে, যেটা লিয়াকত স্যার যেটা বলছিলেন যে পুষ্টি মানে টিকা হচ্ছে স্পেসিফিক একটা ডিজিজের বিরুদ্ধে, সেটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করবে নির্দিষ্ট একটা রোগের বিরুদ্ধে, কিন্তু পুষ্টি হচ্ছে সমস্ত এইরকম প্রতিরোধযোগ্য সমস্ত রোগের প্রতিরোধের একটা বিষয়, সমন্বিত একটা বিষয় হচ্ছে পুষ্টি। এখন সেই পুষ্টি শুধুমাত্র পুষ্টিকর খাবার খেলো, কিন্তু সেই পুষ্টিকর খাবারটা সে কিভাবে প্রসেসিং করলো, কিভাবে রান্না করলো, সে উপাদানটা ঠিক মতো দিল কিনা,
একই পুষ্টি উপাদান অতিরিক্ত খাওয়াচ্ছে নাকি সে ব্যালেন্স ডায়েট খাওয়াচ্ছে, এইগুলি আমাদের দেশের প্রচলিত ধারার শিক্ষিত লোকদেরও এই ধারণাগুলি নাই। তারা শাকসবজি সিদ্ধ করতে করতে তার সব পুষ্টি ধ্বংস করে ফেলেন। তার মানে কাটার পরে আগে ধুয়ে যে করতে হবে সেই কনসেপ্ট অনেকের নাই। মানে সবুজ শাকসবজিকে তারা সিদ্ধ করতে করতে সেটাকে কালো বানিয়ে তারপরে খান। ফলে এই যে সমস্ত বিষয়গুলি প্রশিক্ষণটা দেওয়া, স্বাস্থ্য সচেতন করা, তাদের এই যে ভ্যাকসিনটা ঠিক সময়ে নিল কিনা সেই বিষয়ে মনে করিয়ে দেওয়া, এই জন্য 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে অঙ্গীকার আছে এইটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এখন সরকার মাত্রই এসেছে, আসার পরে তারা নানান রকম ট্রাবলে পড়েছে। যুদ্ধের কারণে তার ম্যানেজমেন্ট, তেল নিয়ে সমস্যা, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নানান বিষয়ে ভাবতে হচ্ছে। সংসদে দৈনন্দিন মানুষের এই প্রয়োজনীয় বিষয়, এই যে হাম নিয়ে, তেলের সমস্যা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, এই ফুটপাতের লোক উচ্ছেদ করছে, তাদের কি হবে এইসব নিয়ে আলোচনা না করে সংসদে শুধু সংস্কার আর সংবিধান নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতে হচ্ছে ফুল টাইম। ফলে জনসম্পৃক্ত এবং জনকল্যাণমুখী যে বিষয়গুলি সেগুলি এই অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য খাতে যতটা প্রত্যাশিত ছিল সেটা আসে নাই। কিন্তু নিশ্চয়ই এই যে হাম নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, আমাদেরও অনুরোধ থাকবে, চেষ্টা থাকবে মনে করিয়ে দেওয়া যে স্বাস্থ্যটা গুরুত্বের সঙ্গে যেন যেরকম গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ড, যেরকম গুরুত্বপূর্ণ কৃষক কার্ড, যেরকম গুরুত্বপূর্ণ খাল খনন, তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্য বিষয়ে মনোযোগ দেওয়া। কারণ স্বাস্থ্য সেক্টরটা এমন একটা বিষয়, আমি বলি প্রায় যে দ্রব্যমূল্য বাড়লে তাতে সবাই এফেক্টেড হয় না। যারা সক্ষম অনেক উপার্জন করে তারা এফেক্টেড হয় না, সন্ত্রাসে সবাই এফেক্টেড হয় না। এরকম এমন কোনো সেক্টর পাবেন না যাতে ইচ অ্যান্ড এভরিবডি এফেক্টেড হয়। কিন্তু হেলথ এমন একটা বিষয়, আপনি বিলিয়নিয়ার হন আর একজন বেগার হোক, একজন ছিন্নমূল মানুষ হোক, প্রত্যেকেরই কিন্তু এই স্বাস্থ্যের এই সমস্যাটা ফেস করতে হয়। ফলে এইটা এই স্বাস্থ্য খাতে কিছু করা মানে হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জন্য করা। অন্য সব কিছুই সমানভাবে সব নাগরিকের জন্য হয়তো প্রযোজ্য নয়। সেটা বিবেচনায় রেখে এই সরকার যেহেতু অনেক ক্ষেত্রেই তারা ভালো উদ্যোগ নিচ্ছে, এমনকি এই হামের টিকা শুরু করার ব্যাপারে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে আইসিইউর ব্যাপারে কোভিডের সময় দ্রুততার সঙ্গে করা হয়েছিল, যদি এই সংখ্যা এরকম বাড়তেই থাকে তাহলে সেই ব্যাপারেও মনোযোগী হবে, এই প্রত্যাশা আমাদের আছে। আর ছোট্ট একটা টিপস একটু করি, যেটা আপনি যে জানতে চেয়েছিলেন যে যদিও স্যাররা বিশেষজ্ঞ এই বিষয়ে, যে চিকিৎসকের কাছে হামের বাচ্চাদের কখন নিবে বা হসপিটালে নিবে কিনা। এখন যেহেতু এটা একটা আতঙ্ক এবং এর মৃত্যুর হার বেশি, অত লক্ষণ সবার মনে রাখার দরকার নাই। শুধু প্রাথমিক 4টা লক্ষণ যদি মনে থাকে, যে তার জ্বর হয়েছে, সর্দি, কাশি আর চোখ লাল হয়েছে, এর সঙ্গে আরও গলা ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে, এই 4টে উপসর্গ দেখলে সেই বাচ্চাকে কোনোভাবেই বাসায় রাখা উচিত হবে না। তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অন্তত নিতে হবে, হসপিটালে নিতে হবে। চিকিৎসক দেখে পরামর্শ দিবেন একে আইসোলেশন করবে, একে হসপিটালে রাখবে, না বাসায় নিয়ে গিয়ে হলেও যদি সিট অপ্রতুল হয় বা বাসায় নেওয়ার মতো হয় তাহলে তার কি কি লক্ষণগুলি খেয়াল রাখবে এটা চিকিৎসক তাকে বলে দিবেন। কোনোভাবেই এই 4টা লক্ষণ দেখা যাওয়ার পরে এই মুহূর্তে তাকে বাসায় রাখা উচিত হবে না। জি, ডক্টর চৌধুরী, করোনা মহামারীর সময়ে আমরা চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট একেবারে কি করবেন, কি হলে কি অবস্থা হবে, এর একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম। এখন কি সেই ধরনের কোনো কিছু প্রয়োজন কিনা, এবং যেহেতু শিশুদের ক্ষেত্রে ডোজ কতখানি কি হবে এটা সবার অভিজ্ঞতা নেই, সেটা কি নির্দিষ্ট করে একেবারে কেন্দ্রীয়ভাবে প্রচার করার কোনো ব্যাপার আছে কিনা? আমরা তো হামের চিকিৎসার ক্ষেত্রে গত অনেকগুলো বছর এই জাতীয় জটিলতা আমরা দেখিনি। জটিলতার গভীরতা কথাটা আপনাকে বলি, ধরুন 2 বছর আগে বা 1 বছর আগে এই দেশে যত সংখ্যক হাম হয়েছিল, এখন পর্যন্ত যত হাম হয়েছে সেটি 34 গুণ বেশি। 2 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, তো মানে 34 গুণ বেশি হামের সংখ্যা এবং মৃত্যু। তার মানেটা কি? যে আমরা চিকিৎসকরা অনেক দিন যাবৎ হামের চিকিৎসার যে আমাদের ওরিয়েন্টেশন বা আমাদের যে ট্রেনিংটা ছিল সেটা আমরা কিছুটা
মাথায় থেকে ঝেড়ে ফেলেছিল। হাম হলে তো সবাই বাসায় থাকতেন, একটা পর্যায়ে আচ্ছা, সেরে যেত। যে কারণে আমি মনে করি খুব দ্রুত একটা ন্যাশনাল জাতীয় গাইডলাইন তৈরি করা দরকার, এবং সেই গাইডলাইনের ক্ষেত্রে জেলাভিত্তিক চিকিৎসকদের হয়তো কয়েক ঘন্টার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতে পারে, যেটা কোভিডের সময় বা প্রথম দিকে ডেঙ্গুর সময় হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। তো সেরকম কিছু হলে আবার আমরা বলি রিক্যাপিচুলেশন, নতুন করে মনে আনা, সেটা হওয়া উচিত। এবং একই সাথে গাইডলাইনের কথাটা কেন বলছি, যেমন এখনও অনেকে নিশ্চিত না কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। যারা সিনিয়র প্রফেসর অফ প্রফেসর অফ পেডিয়াট্রিক্স, তারা কেউ শুরুতেও অ্যান্টিবায়োটিক দিতে চান শ্বাসের কষ্ট দেখলে, আবার অনেকে ওয়েট করেন। তো এইসব ক্ষেত্রেও কিন্তু একটা গাইডলাইন না হলে আমরা সঠিক পথে যেতে পারবো না। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কি গাইডলাইন দেওয়া সম্ভব এই ব্যাপারে? সম্ভব, কারণ যতক্ষণ না কোনো সেকেন্ডারি ইনফেকশন অথবা তার শ্বাসতন্ত্রীয় যে লালাগুলো বা রসগুলো, সেখানে কোনো জাতীয় জীবাণুর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া না যাচ্ছে, ততক্ষণ তো আমি অ্যান্টিবায়োটিক দিতে পারি না। মূল রোগটা তো ভাইরাস, তো ভাইরাসের এগেনস্টে তো অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না। কিন্তু যখন ভাইরাস দ্বারা রোগাক্রান্ত হয়ে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনা থাকে, তখনই শুধু চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক, সুপার ইনফেকশন আমরা বলি, তখন আমরা দেবো। এ কারণেই কিন্তু গাইডলাইনটা দরকার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা আলোচনায় আনছি না, সেটা হচ্ছে যেহেতু হামের সাথে জ্বর এবং বাচ্চা তো খেতে পারে না, একটা বড় সংখ্যক বাচ্চার শরীরে কিন্তু পানি শূন্যতা দেখা দেয়, ডিহাইড্রেশন, এবং একই সাথে সোডিয়াম পটাশিয়াম জাতীয় যে লবণগুলো রয়েছে তার ভারসাম্যহীনতা দেখা যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এই কারণেও কিন্তু অনেক শিশু খুব দ্রুত খারাপ হয়ে যায়। এই জন্যও তাদের হাসপাতালে আনা দরকার, এবং এইসব শিশুর যে ইলেকট্রোলাইট মানে লবণের ভারসাম্য আনার জন্য কোন প্রক্রিয়াটা অবলম্বন করা দরকার, সেই ক্ষেত্রেও একটু গাইডলাইনটা দেওয়া উচিত। যদিও একটা গাইডলাইন রয়েছে, কিন্তু হার্ম রিলেটেড ক্ষেত্রে একটা নতুন সাজেশন বা উপদেশ দেওয়া যেতেই এই ধরনের পানি শূন্যতার ক্ষেত্রে কি খাবার স্যালাইন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে? করে, কিন্তু আপনি 7 মাস 8 মাস বা 9 মাসের বাচ্চাকে অনেক সময় তো খাবার স্যালাইন খাওয়াতে পারবেন না, তখন তো তাকে স্যালাইন দিতে হবে। সো তখন কিন্তু আপনাকে সেই নতুন একটা ক্যালকুলেশনের জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি ডায়রিয়ার ক্ষেত্রে এক ধরনের, কিন্তু এই ক্ষেত্রে তো ভিন্ন ধরনের হবে। জ্বর এবং তার সাথে নিউমোনিয়া বা এনকেফালাইটিস মানে মস্তিষ্কের প্রদাহ রয়েছে, সেই ক্ষেত্রে তো একটু ভিন্নতর হবে। জি, অধ্যাপক আলী, যদি আর কোনো পরামর্শ থাকে। না, পরামর্শ একটাই, যে আমি আবারও বলছি যে এই ফায়ার ফাইটিং অ্যাপ্রোচ থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে আসলে সিস্টেম অ্যাপ্রোচে যেতে হবে। আমাদের সিস্টেম অ্যাপ্রোচে যেটা বিএনপির ম্যানিফেস্টোর কথা বলছিলেন আপনারা, সেই সূত্র ধরেই বলছি যে সেখানেও কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের উপর জোর দেওয়া আছে, যেটা খানিকটা ইউকে মডেলের কথা যেটা রেফার করা আছে। আমরা হয়তো হুবহু কিছু না, আমাদের জন্য অ্যাডাপ্টেশন লাগবে, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারকে জোর দিয়ে যদি মডেল করতে হয়, তাহলে একদম টপ থেকে, একদম মন্ত্রণালয় থেকে শুরু করে একটা চেইন হতে হবে, পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার। এই যে চেইনটা একদম বাড়ি পর্যন্ত, যেটাকে আমরা ডোমিসিলিয়ারি কেয়ার বলি, এই যে চেইনটা, ম্যানেজমেন্ট চেইন এবং তার যে সাপ্লাই চেইন, এটা যদি এনশিওর করা হয়, তাহলে তার একটা গুরুত্বপূর্ণ অংশ হবে কিন্তু ভ্যাকসিনেশন, তার গুরুত্বপূর্ণ অংশ হবে এডুকেশন, কমিউনিটি পার্টিসিপেশন। এইটা ছাড়া কিন্তু আপনি আজকে এই অসুখ আপনি মোকাবেলা করবেন, কালকে আর এক অসুখ আছে। আর সাইলেন্ট তো এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, বেড়েই যাচ্ছে, বৃদ্ধিই পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কতদিন আর এইভাবে আলাপ করতে থাকবো? হঠাৎ একটা সমস্যা আসবে, সমস্যা মোকাবেলা করব। কিন্তু আমাদের এই যে জনবলের সমস্যা, এই যে আর্থিক বাজেটের সমস্যা, বাজেট ব্যবস্থাপনার সমস্যা, আমাদের এই সিস্টেমগুলোকে, হেলথকে গুরুত্ব দিয়ে, যেটা ডক্টর শান্ত বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখন স্বাস্থ্যকে আমরা আসলে কেন্দ্রে নিয়ে আসবো কিনা। আপনি বাজেটে 9 নম্বর লিস্টে গিয়ে যদি স্বাস্থ্যকে রাখেন, এটা একটা সাইকোলজিক্যাল ইফেক্টও রয়েছে। 5-এর মধ্যে, উন্নত দেশে 5-এর মধ্যে স্বাস্থ্যকে আনতে হবে। আপনাকে ভাবতে হবে যে এটি একটি, যেটি তিনি বলছিলেন যে একটা সবার জন্য একটা ইকুইটেবল একটা সিস্টেম এনে দেয়। তো ওটা না করে আপনার যদি বিচ্ছিন্ন খালি পদক্ষেপ গ্রহণ করি, আর বিচ্ছিন্ন হাসপাতালের কথা বলি, বিচ্ছিন্নভাবে কোনো জনগণকে মানে ডাক্তারি পেশা বা কাউকে অ্যাকিউজ করি, তাদের কিন্তু স্বাস্থ্যের কোনো। জি, ডক্টর শান্ত যদি আর কিছু যোগ করতে। না, এই তো আসলে এই হুট করে একটা সমস্যা আসলো, আলোচনা হলো, তার সমাধান বের হলো, এইটা কোনো এই আধুনিক যুগে কোনো ব্যবস্থাপনা হতে পারে না।
আমাদের ভাবতে হবে যে এই এক্সিস্টিং অবস্থায় সর্বোচ্চ কতটুকু আমরা পারি এবং আগামী 5 বছর 10 বছর 20 বছর মাথায় রেখে এদেশের জনসংখ্যা এবং তাদের চাহিদা, রোগের ধরন সব মাথায় রেখে যদি স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একটু আধুনিক মডেলে না সাজানো যায়, অ্যাডহক ভিত্তিতে হয়, তাহলে আমরা কোনো দিনই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডহক অ্যাডাপ্টেশন দেখি, যখন যেটা দরকার তখন সেটা। কিন্তু একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ব্যবস্থাপনা দরকার, যে স্কিল ম্যান পাওয়ার দরকার, জেনারেল পিপুলের মধ্যে যে সচেতনতা তৈরির জন্য যে হেলথ এডুকেশন দরকার, প্রাইমারি হেলথ কেয়ারকে আপ টু দ্য মার্কে নেওয়া দরকার, এর সব জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা শুধু নিজেদেরকে বড় ভাবতে পছন্দ করি এক্ষেত্রে, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই রিয়েলিটি মেনে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।